কোনোদিন কি দেখেছেন এমন কোনো নেতা যিনি ক্ষমতার জন্য নয়, ভাতের জন্য রাজনীতি করেন? যিনি মিটিংয়ে বসে আমেরিকাকে বলেন আসসালামু আলাইকুম আমেরিকা, যিনি নিজের দলের বিরুদ্ধেও প্রতিবাদ করেন, যিনি বলেন পাকিস্তান গড়েছি, এখন যদি ভাত না পাই এই পাকিস্তান চাই না। একজন নেতা যিনি জীবনে একটাও বাড়ি বানাননি, একটাও জমি রাখেননি নিজের নামে, শুধু রেখে গেছেন একটি নাম, মাওলানা হামিদ খান ভাসানী। এই ভিডিওতে আমরা জানব একজন দরিদ্র কৃষক পরিবারের ছেলে কিভাবে হয়ে উঠেছিলেন বাংলার গরিব মানুষের মুক্তির কণ্ঠস্বর। এই গল্প কোনো রাজনীতিবিদের প্রচারণা নয়, এই গল্প একজন আদর্শিক বিপ্লবী নেতার, যিনি জীবনভর লড়েছেন ধর্মের অপব্যাখ্যার বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। বন্ধুরা, আপনারা যদি সত্যিকারের সাহসী আদর্শিক নেতৃত্ব খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রায় ১.৫ শতাব্দী আগে 1880 সালের দিকে সিরাজগঞ্জ জেলার ধনগড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তখনকার সমাজে দরিদ্র সাধারণ পরিবারের সন্তানেরা খুব কমই শিক্ষার সুযোগ পেতেন। তার বাবা হাকিমউদ্দিন খান এবং মা মাজু খাতুন দুজনেই ছিলেন ধার্মিক। দুর্ভাগ্যবশত খুব অল্প বয়সে তিনি মা বাবা দুজনকে হারান। এত অল্প বয়সে এত বড় শূন্যতা কারো জীবনে এলে মানুষ সাধারণত হারিয়ে যায়, কিন্তু ভাসানী বেছে নিয়েছিলেন বিপরীত পথ। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় স্থানীয় মক্তবে, এরপর চলে যান সাতা ইমামবাড়ি মাদ্রাসা এবং পরে দারুল উলুম দেওবন্দে। সেখানে তিনি শুধু কোরআন হাদিস বা ফিকহ শিখে থেমে যাননি, বরং বুঝেছিলেন ধর্ম মানে শুধু নামাজ রোজা নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই ধর্মের অংশ। দেওবন্দে পড়ার সময় তার মধ্যে জন্ম নেয় বিদ্রোহের বীজ, যে বিদ্রোহ প্রথমে ছিল মনের ভেতর, পরে হয়ে ওঠে জনতার প্রতিরোধ। ব্রিটিশ শাসন ছিল এমন এক কাঠামো যা সাধারণ মানুষকে শোষণ করত কর ও জুলুমের মাধ্যমে। এই অন্যায়ের বিরুদ্ধে তিনি তরুণ বয়স থেকেই সোচ্চার হন। 1917 সাল থেকে তিনি সক্রিয়ভাবে যোগ দেন ভারতীয় জাতীয় কংগ্রেস ও খিলাফত আন্দোলনে। সে সময় গান্ধীজি, মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী এইসব নেতার প্রভাবে গড়ে ওঠে মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিরোধ। মাওলানা ভাসানী নিজেও হয়ে উঠলেন পূর্ব বাংলার অন্যতম নেতৃত্বশীল কণ্ঠস্বর। তার কণ্ঠ ছিল স্পষ্ট, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, শোষণের বিরুদ্ধে লড়াই। এটা শুধু রাজনীতি নয়, এটা ইমানের অঙ্গ। তিনি তখন গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে জনগণকে সংগঠিত করেন। লাঠি হাতে, বাঁশের কঞ্চি হাতে তিনি সাধারণ মানুষের শেখান কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। তার চোখে রাজনীতি মানে ক্ষমতার খেলা নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো। ব্রিটিশদের প্রস্থান মানে কি বাংলার মানুষ মুক্ত হলো? না, জায়গা নিল জমিদার, ধনী ব্যবসায়ী, রাজনৈতিক দুর্বৃত্তরা। এই নতুন শাসকদের বিরুদ্ধে আবারও গর্জে উঠলেন মাওলানা ভাসানী। 1940 সালে তিনি আসামের ধুবড়ীতে গড়ে তোলেন কৃষক প্রজা পার্টি। তার বক্তব্য ছিল পরিষ্কার, আমি কৃষকের পক্ষে, শ্রমিকের পক্ষে, গরিবের পক্ষে। এই বাংলার ধনীদের রাজত্ব চলবে না। তিনি দেখেছিলেন কিভাবে গরিব কৃষকের ঘরে ভাত নেই, অথচ জমিদারের ঘরে সোনার থালা। এই অসম সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তিনি গড়ে তুললেন দুর্দান্ত আন্দোলন। তিনি চা বাগানের শ্রমিকদের সাথে কথা বলতেন দিনমজুরের কথা, বলতেন সেই সমস্ত মানুষের কথা যাদের নাম কোনো সংবিধানে থাকে না, কোনো নেতার মুখে উচ্চারিত হয় না। তিনি মানুষের মাঝে গিয়ে তাদের মনের ভাষা শোনার চেষ্টা করতেন। শুধু বক্তৃতা নয়, তাদের ভাত, আশ্রয়, সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল তার রাজনীতির মূল মন্ত্র। তার স্লোগান ছিল বাস্তবতার ভাষায়, চাকরি চাই না, জমি চাই, জমিদারি থাকবে না, কৃষক বাঁচবে। তার রাজনীতির মূলে ছিল গ্রাম বাংলার হৃদয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় উপমহাদেশ যখন দুই ভাগে বিভক্তির দিকে এগোচ্ছিল, তখন বহু মুসলমান নেতা পাকিস্তান সৃষ্টির পক্ষে অবস্থান নেন। মাওলানা ভাসানীও প্রথম দিকে পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেন, কারণ তিনি বিশ্বাস করতেন মুসলমানদের আলাদা পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার জন্য আলাদা রাষ্ট্র প্রয়োজন। তবে তার স্বপ্নের পাকিস্তান ছিল ধর্মের নামে স্বৈরতন্ত্রের কোনো আস্থানা। তার পাকিস্তান ছিল গরিবের পাকিস্তান, কৃষকের পাকিস্তান,
তিনি মুসলিম লীগে যোগ দেন, কিন্তু খুব দ্রুত বুঝে যান এই দল মূলত জমিদার ও এলিটদের স্বার্থ রক্ষা করছে। তখন থেকেই তিনি মুসলিম লীগের ভিতর থেকেই গরিবের পক্ষে কথা বলা শুরু করেন। 1949 সাল ঢাকার KM দাস লেনের ঐতিহাসিক সভায় মাওলানা ভাসানী ও তার সহযোদ্ধারা গঠন করলেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, পরবর্তীকালে যার নাম হলো আওয়ামী লীগ। এই দলের প্রতিষ্ঠার পেছনে ছিল একটাই উদ্দেশ্য, পূর্ব পাকিস্তানের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়। তিনি ছিলেন সেই নেতা যিনি প্রথম আওয়ামী লীগের সভাপতি হন, এবং তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি বাংলার জনগণকে প্রথম শেখালেন অধিকার আদায় করতে হলে রাজপথে নামতে হবে। ভাষা আন্দোলনের সময় মাওলানা ভাসানী ছিলেন দৃঢ় অবস্থানে। তিনি 1952 সালের ভাষা শহীদদের রক্তের প্রতিশোধ দিতে বলেন না, বরং তাদের রক্তকে আন্দোলনের পথেও বানাতে বলেন। তিনি বলেন, এ বাংলার মানুষ যদি নিজের ভাষায় কথা বলতে না পারে তবে স্বাধীনতা কিসের। 1957 সালে কাকমারিতে অনুষ্ঠিত হয় এক বিশাল সমাবেশ। সেখানে দাঁড়িয়ে হাজারো মুসলমানদের সামনে তিনি উচ্চারণ করেন সেই ঐতিহাসিক বাক্য, আসসালামু আলাইকুম আমেরিকা। এই বাক্যে ছিল উপহাস, প্রতিবাদ ও চ্যালেঞ্জ। একটি দেশের নেতা হিসেবে নয়, বরং শোষিত জাতির প্রতিনিধি হিসেবে তিনি আমেরিকার আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে দাঁড়ান। এটি ছিল রাজনৈতিক প্রতিবাদের এক অসাধারণ দৃষ্টান্ত। সেদিন থেকে মাওলানা ভাসানী হয়ে ওঠেন আন্তর্জাতিক পর্যায়ে অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট লিডার, জাতীয়ভাবে ভয়হীন প্রতিবাদী কণ্ঠ। ভাসানী বারবার বলতেন, পলিটিক্স মানে ভাতের ব্যবস্থা করা। 1960 ও 70 দশকে তিনি প্রত্যক্ষ করেন কিভাবে পূর্ব পাকিস্তানে খাদ্যের অভাব, দুর্নীতি, বৈষম্য বেড়ে চলেছে। তিনি তখন বলেন, এই পাকিস্তানে আমাদের ভাত নাই, কাপড় নাই, চিকিৎসা নাই, তাহলে আমরা কিসের পাকিস্তান চেয়েছিলাম। 1969 সালে গণ অভ্যুত্থান যখন জ্বলে ওঠে তখন মাওলানা ভাসানী ছিলেন সেই আগুনের পেছনের বাতাস। তিনি সবসময় বলতেন, রাজনীতি মানে চেয়ার না, রাজনীতি মানে রুটি, রাজনীতি মানে মাটি। তিনি লড়াই করেছিলেন সেই রুটি রুজির স্বাধীনতার জন্য। 1971 বাঙালির অস্তিত্বের লড়াই। মাওলানা ভাসানী তখন বৃদ্ধ, কিন্তু মন ও মনন তখন বিপ্লবের মতোই সক্রিয়। যুদ্ধ শুরুর আগে থেকে তিনি বারবার সাবধান করেছিলেন, এই পশ্চিমা শাসকেরা যদি বাঙালির অধিকার না দেয় তবে বিচ্ছেদ আসবেই। তিনি মুক্তিযুদ্ধকে সমর্থন করেন পূর্ণ মাত্রায়। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হতেই হবে। সেই সময় তিনি ভারতে অবস্থান করে সাংবাদিক, রাজনৈতিক নেতা, আন্তর্জাতিক মহলের কাছে বারবার তুলে ধরেন বাংলার মানুষের উপরে কিভাবে পাকিস্তানি বাহিনী গণহত্যা চালাচ্ছে। তিনি ছিলেন না অস্ত্র হাতে সম্মুখ যোদ্ধা, কিন্তু তিনি ছিলেন চেতনার লড়াইয়ের জেনারেল। 1971 সালের 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়। আর স্বাধীনতার পর নতুন বাংলাদেশে তিনি দাঁড়িয়ে বলেন, আমি আমার জীবন দিয়েছি এই দেশের গরিব মানুষের জন্য। এই স্বাধীনতা যদি শুধু কিছু লোকের জন্য হয় তাহলে সেই স্বাধীনতা ব্যর্থ হবে। তার এই কথাগুলো ছিল ভবিষ্যৎবাণীর মতো, কারণ স্বাধীনতার পর খুব দ্রুতই দেখা যায় দুর্নীতি, ক্ষমতার লোভ, দলাদলি ফিরে এসেছে। তবে তিনি নিজের অবস্থান বদলাননি, তিনি সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ করেন। এই দেশ কৃষকের, এই দেশ গরিবের, যারা ক্ষমতায় আছে তারা যেন ভুলে না যায়। বয়সের ভার, অসুস্থতা, কিন্তু কণ্ঠে এখনো সেই আগুন। 70-এর দশকের শেষ দিকে তিনি অনেকটাই একা হয়ে পড়েন, তবে হার মানেননি। সবসময় দেশের সাধারণ মানুষের জন্য চিন্তিত থেকেছেন। 1976 সালে 17 নভেম্বর মাওলানা হামিদ খান ভাসানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইচ্ছানুযায়ী সান্তাহার, টাঙ্গাইলের চর কাকমারিতে তাকে দাফন করা হয়। সেই মাটিতে যেখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমি গরিবের রাজনীতি করি, আল্লাহর রাজনীতি করি। মাওলানা ভাসানী কোনো ক্ষমতার রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন বাংলার মাটি ও মানুষের নেতা। তিনি ছিলেন সেই কণ্ঠস্বর যিনি গরিব, মেহনতি মানুষের চোখে চোখ রেখে কথা বলতেন। তোমার অধিকার আছে, চেয়ে নাও না, কেড়ে নাও। তিনি আমাদের শিখিয়েছেন রাজনীতি মানে সৎ থাকা, মানুষের পাশে থাকা, শোষণের বিরুদ্ধে দাঁড়ানো। আর যদি ভাসানীর মতো মানুষ না থাকে তাহলে আমাদেরকে হতে হবে সেই কণ্ঠস্বর। তার আদর্শ, তার লড়াই আজও আমাদের পথ দেখায়। বন্ধুরা, আপনি যদি সত্যিকারের একজন বিপ্লবী, সাহসী, নির্লোভ নেতার জীবন থেকে অনুপ্রেরণা পেতে চান তাহলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন। কমেন্টে লিখুন আপনি মাওলানা ভাসানীকে কিভাবে মনে রাখেন। আর এমন অনুপ্রেরণামূলক বায়োগ্রাফি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাওলানা ভাসানী হয়তো আর আমাদের মাঝে নেই, কিন্তু তার চিন্তা আর সংগ্রাম আজও বেঁচে আছে আমাদের হৃদয়ে।
চলুন আমরা সবাই মিলে সেই ভাবনাগুলো বাঁচিয়ে রাখি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।